আপনারা অনেক সময় হয়তো এই কথাগুলো শুনে থাকবেন, সেটা হলো কালো জাদু করা, তাবিজ করা, এগুলো আপনারাও হয়তো শুনেছেন। কিন্তু এগুলো যারা করে তারা তো কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্যই করে। এবার সেই উদ্দেশ্য তাদের যে সবসময় পূরণ হয় বা একেবারেই হয় না, তা হয়তো হয় না, কিন্তু এগুলোর ফল খুবই মারাত্মক হয় এবং সেটা সেই মুহূর্তে বোঝা না গেলেও পরবর্তী সময় বা অনেক পরেও এর কিন্তু একটা বিরূপ প্রভাব সত্যিই পড়ে। এবং এইগুলো যে শুধুমাত্র অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষেরা করেন তা কিন্তু নয়। আমি নিজে বলছি, আমি নাম বলবো না, কিন্তু আমার পরিচিত ৩-৪ জন ব্যক্তিকে আমি চিনি যারা কিন্তু একসময় এগুলো করতো এবং ১-২ জন তো এখনও নাকি করে। তাদের আর কি নিজস্ব যুক্তি আছে, তো সেই জন্য নাকি তারা এগুলো করে। কিন্তু এই সমস্ত মানুষগুলো এটা বুঝতে পারে না, তাদেরকে বোঝালেও তারা বুঝতে পারে না যে এগুলোর থেকে ভালো কোনো কিছু হওয়া কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ আমাদের পৃথিবীতে যা যা ঘটে সব কিছুই কিন্তু ভগবান সেটা সেভাবেই ঠিক করে রাখেন এবং তার বাইরে কিন্তু কিছু হয় না। তো এই জিনিসগুলো তারা বুঝতে পারেন এবং তারা ভাবে যে এই ধরনের তাবিজ কবচ করে, জাদু করে, বশীকরণ করে তারা তাদের যেটা চাইছে সেটাকে তারা প্রাপ্তি তাদের সেটা ঘটবে। কিন্তু এরকম যে হয় না সেটা আমরা অনেক সময় শুনি। কিন্তু এবং আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, এই ঘটনাটা এতটাই ভয়ঙ্কর একটা ঘটনা এবং এই ঘটনাটার যে কি বিশাল প্রভাব রয়েছে সেটা কিন্তু, এবং আজকের এই ঘটনাটা কিন্তু শুধুমাত্র আমাদের এই ভারতবর্ষের ঘটনা নয়, এটা হচ্ছে এপার বাংলা ওপার বাংলা, অর্থাৎ ভারতবর্ষ এবং বাংলাদেশ, এই দুটো জায়গাকে কেন্দ্র করে একটা ঘটনা। এবং এই ঘটনাটায় দুটো দেশই অদ্ভুত রকমভাবে জড়িয়ে আছে। সেটাও আপনারা এই ঘটনাটা যখন পুরোটা শুনবেন বুঝতে পারবেন। আমি সকলকে বলবো কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনে, খুব ভয়ের একটা ঘটনা, অনেক কিছু শেখার আছে এটা থেকে। এবং আপনারা ঘটনাটা যখন পুরোটা শুনবেন বুঝতে পারবেন যে এই জিনিসগুলো যারা করে, যখন করে তখন তো তাদের মনে অনেক রকমের চিন্তা ভাবনা থাকে। তারা ভাবে যে এটা করলে তারা যেটা চাইছে, তাদের অভিষ্ট যেটা আছে সেটা তারা পাবে, কিন্তু তার প্রভাবে কি হতে পারে সেটা তারা ভাবে না। কিন্তু যখন সেটা হয় তখন সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই আপনারা এই ঘটনাটায় শুনবেন। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শোনেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার একটা ছোট্ট কথা বলে নিই, অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। কিন্তু সব ঘটনা আমরা কিছু কারণের জন্য প্রচার করতে পারছি না, নয় সেই ঘটনাগুলো প্রচারযোগ্য নয়, অথবা সেই ঘটনাগুলোর মধ্যে এমন কিছু আছে যেগুলো হয়তো সাধারণ মানুষ যদি শোনে তাদের একটা নেগেটিভ, তাদের উপর একটা প্রভাব পড়তে পারে। এবং একটা ঘটনা আমি পেলাম, সেই ঘটনায় একজন, আমি জানি না তিনি তার ইমেল থেকে তার নামঠাম কিছু বোঝা যাচ্ছে না, তিনি কোনো কন্ট্যাক্ট ডিটেলসও দেননি। তো তিনি একবার একটা নাকি খুব অদ্ভুত এবং খুব ভয়ঙ্কর একটা কালো জাদুর শিকার হয়েছিলেন। তো সেই ঘটনাটা উনি লিখেছেন, কিন্তু ঘটনার মাঝে মাঝে উনি বিভিন্ন রকমের মন্ত্র লিখেছেন যে সেই মন্ত্রগুলো দিয়ে নাকি ওনাকে করা হয়েছিল। এবার অদ্ভুত আমার একটা বিষয় লাগছে যে উনি এই সমস্ত মন্ত্রগুলো এত নির্ভুলভাবে জানলেন কি করে। এবং প্রতিটা পদে পদে উনি বলেছেন এই মন্ত্রটা 3 বার বললে এটা হয়, ওটা মন্ত্রটা 4 বার বললে ওটা হয়। উনি এইভাবে রীতিমতো ঘটনাটা লিখেছেন। তো আমি বলবো এই ধরনের ঘটনা প্লিজ পাঠাবেন না। আর ঘটনা পাঠানোর আগে একটু বুঝবেন যে আপনার এই ঘটনাটা মানুষ যারা শুনবে তাদের উপরে কি প্রভাব পড়তে পারে। কারণ আমরা চাই না কোনোভাবেই কোনো নেগেটিভিটি ছড়াক মানুষের মধ্যে। তো সেই জন্য আমরা সেই ঘটনাটা প্রচার করছি না।
তো এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। প্রথমেই আমি যেটা আপনাদেরকে ঘটনা বলার শুরুতে বললাম যে এই ঘটনাটার, আজকের এই ঘটনাটার দুই বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ, মানে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই দুটো জায়গায় কিন্তু জড়িয়ে রয়েছে। কিভাবে জড়িয়ে রয়েছে সেটা আমি পরে বলছি, কিন্তু আজকে এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি বাংলাদেশের রাজশাহী থেকে রাজিয়া তনি বলে একজন পাঠিয়েছেন। তো তিনি ঘটনাটা ইমেল করেছেন এবং বলেছেন যেন গুছিয়ে আমি আপনাদের সামনে বলি। এবং এই ঘটনা যখন আমি বলবো, ওনাকে আমি, ওনার নামটা তো বেশ বড়, তো আমি শুধু রাজিয়া বলেই ওনাকে সম্বোধন করছি। এবং এই ঘটনাটা ওনার খুব কাছের একজন বান্ধবী, যাকে বলে বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে, তো সেই প্রিয় বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এবং ওনার এই বান্ধবীর বাড়ি এবং ওনার বাড়ি, রাজিয়ার বাড়ি মোটামুটি কাছাকাছি, তো এই 2-3টে বাড়ির ডিফারেন্স আর কি, এরকম। তো আমি প্রথমে ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলি, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে, আমারও বলতে সুবিধা হবে। রাজশাহীরই একটি গ্রাম, ও গ্রামটার নাম মেনশন করতে বারণ করেছে, তো সেই জন্য আমি এক্স্যাক্ট গ্রামটার কি নাম সেটা আমি বলছি না। তো রাজিয়ার বাড়ি হচ্ছে রাজশাহী সেই গ্রামে, এবং ওদের যে গ্রামটা, ও লিখেছে যে ওদের গ্রামটা ভীষণ সুন্দর, মানে চারিদিকে শুধু সবুজ, প্রচুর গাছপালা রয়েছে। ঘটনাটা আজ থেকে 8 বছর আগের, কিন্তু এখনও ও লিখেছে যে আমাদের গ্রামটা এখনও খুব সুন্দর, প্রচুর গাছপালা, ছোট ছোট বাড়ি, এবং মানে প্রাকৃতিক পরিবেশ, একবারে প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ বলতে এক্স্যাক্টলি যেটা বোঝায় একদম সেরকমই ওদের গ্রামটা। এবার ওদের গ্রামে কিছু পরিবার আছে যারা একটু টাকা পয়সা আছে, মানে যাদেরকে আর কি গ্রামের বলা হয় যে একটু অভিজাত, তার মধ্যে রাজিয়ারাও পড়ে। এবং ওর যে বান্ধবী, সেই বান্ধবীরও আসল নামটা নিতে বারণ করেছে, বলছে যে আপনি আমার বান্ধবীকে ঘটনাটা বলার সময় তনি বলেও সম্বোধন করতে পারেন, যেহেতু ওর নাম রাজিয়া তনি, তো বলছে আপনি তনি বলে সম্বোধন করতে পারেন, কারণ আমরা একটা সময় মানে একদম দারুণ বন্ধু, মানে বান্ধব, মানে একদম বেস্ট ফ্রেন্ড বলতে যেরকম বোঝায় একদম সেই ছিল, ছোট থেকে একসাথে বড় হয়েছে। তো তনির বাড়িও ওইখানেই। এবার ছোট থেকে দুজনে একসাথে খেলেছে, ধুলেছে, বড় হয়েছে। এবার ওরা যখন আস্তে আস্তে যখন বড় হচ্ছে, কলেজে তখনও যায়নি, কলেজে যাওয়ার 2-3 বছর আগেই ওদের গ্রামের ঠিক পাশে একটা গ্রাম ছিল। তো সেই গ্রামে একটি ছেলে ছিল, তো সেই ছেলেটির সাথে কোনো বন্ধুবান্ধব মারফত এদের দেখা হয়, মানে রাজিয়া এবং তনি দুজনেরই দেখা হয়। এবং ছেলেটারা কিন্তু খুব গরিব ছিল, মানে ছেলেটাদের মানে জাস্ট চাষবাস করে, এবং ছোট্ট বাড়ি ওদের, সেরকম আর কি আর্থিক অবস্থা নয়। আর এদিকে তনিরা কিন্তু যথেষ্ট আর কি পয়সাওয়ালা ফ্যামিলি, ঠিক আছে, ওদের ব্যবসা রয়েছে, ওদের অনেক আত্মীয় স্বজন বাইরে থাকে, আমেরিকায় থাকে, খুবই আর কি মানে পয়সাকড়ির দিক থেকে যথেষ্ট বেশি। এবার ওই যে ছেলেটি পাশের গ্রামে থাকতো, সেই ছেলেটিরা খুব গরিব, কিন্তু ছেলেটা পড়াশোনায় কিন্তু ভালো। এবং এই পড়াশোনায় ভালো বিষয়টা ওদের যে বন্ধুর যে সার্কেল ছিল সেখানেও সবাই বলতো যে ও কিন্তু খুব ভালো ছেলে, পড়াশোনায় খুব ভালো, মানে খুব গরিব হলেও ও আর কি নিজে খুব ভালো বড় একটা জায়গায় যাবে এই স্বপ্ন দেখে, খুব ভালো আর কি ওর গান করতে পারে, গানের গলা আছে। তো বন্ধু মহলে ওই ছেলেটার একটা বেশ নাম ডাক ছিল। এবার সেই মানে বন্ধুর বন্ধু হিসেবেই তনির সাথে ছেলেটির আলাপ, এবার রাজিয়ার সাথেও আলাপ হয়েছে। এবার ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে প্রথমে কিন্তু তনিরই ছেলেটিকে খুব ভালো লাগে, এবং ও আর কি ছেলেটার পয়সা কেমন আছে, ছেলেটার বাড়ি কীরকম, ও কিন্তু এগুলো কোনো কিছুই দেখেনি, ওর ভালো লেগেছে, এবং ও সেটা বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করেছে যে আমার ছেলেটাকে বেশ ভালো লেগেছে। এবার বুঝতেই পারছেন, বন্ধুবান্ধবদের মধ্যে যখন এই ধরনের কথাবার্তা হয়, তো সেই কথাবার্তা মানে আস্তে আস্তে ছেলেটার কানেও পৌঁছয়, এবং ছেলেটারও কিন্তু ওকে বেশ ভালোই লাগতো। এবং প্রথমে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে ওদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয় এই তনির সাথে ওই ছেলেটির। এবং রাদিয়া যেহেতু ওর ছোটোবেলাকার একদম ছোট্ট থেকে একসাথে বড় হয়েছে, তো রাদিয়া পুরো ব্যাপারটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু ও দেখেছে, ও জানে। এবার কি হলো, রাদিয়াকে অনেক সময় তনি বলতো যে আমার খুব ভালো লাগে ছেলেটাকে, এবং ছেলেটাও বন্ধুবান্ধব মারফত ছেলেটাও জানায় যে ওর ওকে খুব ভালো লাগে। তো এই করে দুজনের মধ্যে একটা বেশ ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়, এবং তারপরে সেটা মোটামুটি 1-2 বছর চলে।
এবং তারপর ওরা কলেজে যায়, সেখানেও ওদের মানে দুজনের কলেজ আলাদা আলাদা ছিল, কিন্তু সেখানেও একটা ওদের মধ্যে এই যে সম্পর্কটা সেটা কিন্তু খুব ভালোভাবেই চলছিল। আচ্ছা, এখানে বলে রাখি, তনির বাড়িতে তনির দুটো বড় দাদা রয়েছে, তারপরে তনির আবার একটা ভাই রয়েছে। এবং ওই যে বললাম, তনিরা যথেষ্ট অভিজাত একটা ফ্যামিলি ছিল, ওদের ব্যবসা ছিল বড়, ওদের আত্মীয় স্বজন আমেরিকায় থাকে। এবার ওর সাথে মানে তনির সাথে যে ওই পাশের গ্রামের যে ছেলেটির যে একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু ওর বাড়িতে যথারীতি কেউ জানতো না। এবার এইভাবে চলছে যা হয় আর কি, এইসব বিষয় তার খুব বেশি দিন তো চেপে রাখা যায় না। তো কোনোভাবে তনির বাড়িতে বিষয়টা জেনে যায়। এবার তনির বাড়িতে যখন বিষয়টা জানাজানি হয়ে গেল, তো ওকে যথারীতি ওর বাড়ির লোক জিজ্ঞেস করেছে যে আমরা এরকম শুনেছি, এটা কি ঠিক কথা? তো তখন তনি কিন্তু স্বীকার করে, বলে যে হ্যাঁ, এটা তোমরা ঠিকই শুনেছ, আমার ছেলেটাকে খুব ভালো লাগে, এসব নানান কথাবার্তা বলেছে। এবার ওর দুই দাদা রয়েছে, ওর বাবা রয়েছে, ওর চাচা রয়েছে বাড়িতে। এবার তারা না এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে মানে কে ছেলেটা, কি বৃত্তান্ত, সেগুলো আর কি, পাশের গ্রামের ছেলে তো এই ইনফরমেশানগুলো পেতে তো আর খুব বেশি সময় লাগে না। আধা দিনের ভিতরে ওরা সমস্তটা জেনে যায় যে ছেলেটা খুবই গরিব ঘরের ছেলে, ছেলেটার বাবা মা খুবই গরিব আর কি, ওরা চাষবাস করে ওদের জীবন চলে, সামান্য কিছু জমি জমা আছে ঠিকই, কিন্তু সেখান থেকেও যে খুব বিশাল একেবারে আয় হয় তা নয়, কিন্তু ছেলেটা পড়াশোনায় ভালো। তো তনিকে তখন বাড়ি থেকে বলে দেয় যে দেখো, তুমি এই ছেলেটার সাথে বন্ধুত্ব রেখেছিলে ঠিক আছে, সেই অবধি ঠিক আছে, আমরা কিন্তু এর থেকে বেশি কিছু মানব না। এবার এখান থেকে অশান্তি শুরু। এবার তনি বলছে না, আমার পক্ষে এটা সম্ভব না, আমরা 2-2.5 বছর ধরে একটা সুন্দর সম্পর্ক মেনটেন করছে, আমরা তো এখন এখান থেকে পিছিয়ে আসতে পারবো না। এবার দেখুন ব্যাপারটা এবারে না একটা এমন জায়গায় আস্তে আস্তে ব্যাপারটা চলে যায়, ঝামেলা অশান্তি হতে থাকে, ওকে বোঝাতে থাকে বাড়িতে, কিছু হয় না। তো তনির এক দাদা ছেলেটাকে ধরে রাস্তায় ওকে বোঝায়, বলে যে তুমি এই সম্পর্ক আমার বোনের সাথে রেখো না। এবার এই অবধি ব্যাপারটা একরকম ছিল। তখন ওরা কিছুদিনের জন্য আর কি একে অপরের সাথে দেখা সাক্ষাৎটা কমিয়ে দেয়। এবার যেহেতু রাজিয়া ওর খুব ভালো বন্ধু ছিল, তো রাজিয়া মারফত ও চিঠি ফিটি লিখে ওকে পাঠাতো, কারণ ওর ফোন টোনও নিয়েছিল। এবার এরকম চিঠি লিখে পাঠিয়ে দিত, তো রাজিয়া গিয়ে চিঠিটা দিয়ে দিত। তো সম্পর্ক ওদের মধ্যে ছিল, কিন্তু সেটা কিছুদিনের জন্য একটু ওরা মানে নিজেদেরকে রেস্ট্রিক্ট করেছিল যে আমরা এত বেশি কথাবার্তা বলবো না, দেখা সাক্ষাৎ করবো না। এবার ব্যাপারটা যখন একটু থিতু হয়, তনির বাড়ির লোক ভাবে যে ঠিক আছে, আমরা বুঝিয়েছি, ছেলেটাও আর আমাদের বোনের সাথে মিশছে না, আমাদের বোনও ছেলেটার সাথে সম্পর্ক রাখছে না, এই বিষয়টা এখানেই শেষ হয়ে গেছে। কিন্তু রাজিয়া লুকিয়ে লুকিয়ে ছেলেটার থেকে কোনো চিঠি এনে দিত, বা ছেলেটা যদি কোনো কিছু বলতো, ও মিডিয়ামের কাজ করতো আর কি, ও এই সমস্ত ইনফরমেশনগুলো একে অপরের মধ্যে শেয়ার করে দিত। কিন্তু এই জিনিসটাও বেশি দিন ধামাচাপা রইল না। ওর বাড়ির লোক একদিন ওর কিছু চিঠিপত্র, ছেলেটার পাঠানো কিছু চিঠিপত্র ওর ঘর থেকে পেয়ে যায়। এবার এই যে ওর ঘর থেকে যে চিঠিপত্রগুলো পেয়ে গেল, তো সেটার পরে কিন্তু বাড়িতে বিশাল অশান্তি শুরু হলো। ওকে বলছে যে তুমি কোনোভাবেই ওই ছেলেটার সাথে সম্পর্ক রাখতে পারবে না, আমরা অন্য জায়গায় বিয়ে দেবো। বলছে কিছুই তো নেই ছেলেটার, এত গরিব বাড়িতে তুই বিয়ে করে গিয়ে কী করবি? তো বলছে যে না, ছেলেটা খুব ভালো, ও জীবন অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে, ও বাইরে যাবে, বিদেশে যাবে, গিয়ে কাজকর্ম করবে। তখন বলছে যে ও কবে চাকরি পাবে, ও কবে বিদেশে যাবে, সেই জন্য কি আমি তোমাকে বসিয়ে রাখবো নাকি? সেরকম তো হবে না, ওরকম কিছু হবে না, তুমি এই ছেলেটার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবে না। তো এবারে যখন দেখছে যে তনিকে এতবার বোঝানোর পরও কোনোভাবেই শুনছে না, তো তখন তনির বাড়ির লোক ভাবলো যে ওরা মেয়ের বিয়ে দিয়ে দেবে। এবার যেহেতু ওদের অনেক আত্মীয় স্বজন আমেরিকায় থাকতো, তো ওরা মানে এখানে আর কি আমেরিকায় ওদের আত্মীয়দের সাথে যোগাযোগ করা চালু করে যে তোমাদের ওদিকে যদি কোনো চেনা পরিচিত ছেলে থাকে তোমরা বলো, আমরা এখনই বিয়ে দিয়ে দেবো। তখনও কিন্তু ও কলেজ পাশ করেনি, পাস আউট হয়নি, তো তখন থেকে আর কি বিয়ের সম্বন্ধ দেখা শুরু হয়ে গেছে। এদিকে যখন তনিকে বলা হচ্ছে যে তুমি ওই ছেলেটার সাথে সম্পর্ক রেখো না, যোগাযোগ রেখো না, ও কোনোভাবেই শুনবে না। তো তখন ওরা ছেলেটাকে একদিন রাস্তায় ধরে, এবং ধরে দেখুন যেখানে টাকা পয়সা থাকে, যে বাড়িতে ধরুন টাকা পয়সা আছে, একটা সম্ভ্রান্ত পরিবার, সেখানে দেখবেন লোকজনও কিন্তু তাদের হয়েই বেশিরভাগ ক্ষেত্রে কথা বলে। এবং ওদের গ্রামের যে মুরব্বি ছিল,
সে তারপরে ওদের ওখানের যে একটা আর কি মানে গণ্যমান্য লোকজন যতই ছিল সবাই তখন ওদেরই পক্ষ নিল, বলল যে হ্যাঁ সত্যি তো এই ছেলেটার সাথে তোমাদের বাড়ির মেয়ের যোগাযোগ রাখার কোনো প্রয়োজন নেই, ছেলেটা তো কিছুই নেই। তো যাই হোক, তো ওই গ্রামের যে মুরব্বি আরও বিশিষ্ট ব্যক্তি সবাই মিলে ওদের বাড়িতে একদিন এসে ওকে বোঝাচ্ছে, ঠিক আছে, তনিকে বোঝাচ্ছে এবং তনিকে বলে যে দেখো তোমার বাবা মা যেটা বলছে তুমি কিন্তু সেটাই শোনো, এই ছেলেটার সাথে কিন্তু তুমি কিছু যোগাযোগ রেখো না। আর ওরা কিছু কথা বানিয়ে বানিয়েও বলে ছেলেটার বাড়ির সম্পর্কে, যে ওরা চারিদিকে ধার বাকি করে বেড়ায় ওদের, কিন্তু এটা একেবারেই সত্যি ছিল না। সেটা গরিব ছিল ঠিক, কিন্তু কোনো জায়গায় এরকম ধার বাকি করে বেড়াতো এই কথাটা সত্যি ছিল না, বাট স্টিল ওকে এরকম বলা হয়। তো তারপরেও যখন দেখছে যে ওরকে কোনোভাবেই ওর মনকে গলানো যাচ্ছে না, তখন ওরা একদিন রাস্তায় ছেলেটাকে ধরে ওকে অনেক কথা বলে এবং ওকে অল্প মারধরও করে। ওর দাদা বাবা এরা যায় এবং গিয়ে ছেলেটাকে মারধর করে এবং পরিষ্কার বলে দেয় যে তুমি যদি এরপরে কখনো আমরা খবর পেয়েছি যে তুমি আমার বোনকে ফোন করেছো বা কোনো চিঠি লিখেছো বা কোনোভাবে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছো, দেখা করা তো ছেড়ে দাও, তাহলে কিন্তু আমরা তোমার ঘর বাড়ি একদম সব জ্বালিয়ে দেবে, একদম একাকার করে দেবো, মানে একদম ওপেনলি বলে দেয়। এবার এই যে কথাগুলো বলে এগুলো শুধুমাত্র 5-6 জন লোকের সামনে ওরা কথাগুলো বলে, মানে ওদের গ্রামে গিয়ে বলে না, রাস্তায় আর কি ধরে ছেলেটাকে কথাবার্তা বলে। এবং যথারীতি এরকম কথা শুনলে যে কেউ একটু ঘাবড়েই যাবে, মারধরও করেছে। তো ওরা ভেবেছিল যে ঠিক আছে এবার আমরা আলটিমেট বলে দিয়েছি, এরপরে আর ছেলেটার সাহস হবে না আমাদের বোনের সাথে যোগাযোগ করার। কিন্তু এই কাজটা যখন করলো ওরা, তারপরে দেখছে যে এদিকে তনি যখন জানতে পারে, মানে এই খবরটা কিন্তু রাজিয়া নিজে লিখেছে ইমেলে, যে ওই দিয়েছিল তনিকে যে তোর দাদা বাবা এরা এসে ছেলেটাকে মেরেছে, এরকম বলেছে। কিন্তু এটা করার ফলে যেটা হলো, ওরা যেটা ভেবেছিল যে বিষয়টা একদম ধামাচাপা পড়ে যাবে, একদম ওরা ভয় পেয়ে যাবে, সেটার ক্ষেত্রে কিন্তু হলো না, পুরো উল্টো ব্যাপারটা হলো। কীরকম উল্টো ব্যাপার হলো আমি আপনাদের বলি। সেটা হচ্ছে যে তনি প্রচণ্ড রেগে গেল। তনি বলল যে তোমরা এত বড় একটা কাজ করলে, আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলে না, তোমরা ওকে মারধর করলে। আর এদিকে ছেলেটাও কিন্তু মানে ওরও খুব মানে মনে কষ্ট হয় যে আজকে আমি গরিব বলে আমাকে এভাবে ভয় দেখিয়ে মারধর করে আমাকে আমার ভালোবাসা মানুষের থেকে আলাদা করে দেবে, এটা তো আমি সহ্য করব না। ও তখন কিন্তু একদিন রাতের বেলা ওদের বাড়ির সামনে আসে। মানে ভাবুন, ছেলেটা জানতো যে মানে ছেলেটা একা এসছে, চারিদিকে ওর 2 দাদা রয়েছে, এক ভাই রয়েছে, ওর বাবা রয়েছে, চাচা রয়েছে, সবার সামনেও বাড়িতে আসে এবং এসে বেশ জোরে জোরে বলে যে আমি তনিকে খুব ভালোবাসি, তনিও আমাকে খুব ভালোবাসে, আপনারা এভাবে আমাদের আলাদা করতে পারবেন না, যতই আপনি আমাকে মারধর করুন, যতই আপনি যা করুন না কেন, আপনি কিন্তু এভাবে আলাদা করতে পারবেন না। এবং তনি যখন এটা দেখে এবং যখন সেটা চিৎকার চেঁচামেচি করছে, আশেপাশের ওদের গ্রামের 2-1 লোক চলে এসে এবং মানে রাজিয়া যে ঘটনাটা লিখেছে, ওর বেস্ট ফ্রেন্ড, সেও তখন ঘর থেকে বেরিয়ে আসে এবং সবাই খুব অবাক হয়ে যায় সেটা সাহস দেখে। তো এটা দেখে তো তনি মানে হাউ হাউ করে কাঁদছে ঘরের মধ্যে, তনিকে বাইরে বেরোতে দিচ্ছে না। আর এদিকে ওর দাদা ওর বাবা এরা মানে মার মুখে একদম ছেলেটাকে প্রচুর মারবে। তো তখন তনি ওদের হাতে পায়ে ধরে, মানে আর কি ওর বাবা দাদার হাতে পায়ে ধরে বলে যে তোমরা ওকে ছেড়ে দাও, তোমরা ওর গায়ে হাত দিও না, ওকে আর মেরো না, তোমরা তো একবার ওকে মেরেছো, এবার আর ওকে মেরো না। তো সব বলে ঠুলে ছেলেটা চলে যায়। তো এই জিনিসটা যখন হয়, তো তখন তনির বাড়ির লোক বুঝতে পারে যে এত সহজে তারা তাদের মেয়েকে ওই ছেলেটার থেকে আলাদা করতে পারবে না। তো ওরা তখন ভাবতে থাকে যে কি করা যায়। এবার আপনারা হয়তো অনেকে জানেন, সেটা হচ্ছে যে এটা কিন্তু ইন্ডিয়াতে মানে ওয়েস্ট বেঙ্গলেও এটা অনেকেই করে এবং বাংলাদেশে মানে অনেকের বাড়িতে রাখি এরকম আছে, যেটা আমাকে রাদিয়া লিখেছে, আমি ঠিক সেই বেসিসেই আপনাদের বলছি, এটা কিন্তু আমি নিজে থেকে বানিয়ে বলছি না, এটা রাদিয়া নিজেই ইমেলে লিখেছে যে বাংলাদেশে এরকম অনেক আর কি বিশেষত গ্রামের দিকে এরকম আছে যে অনেকে কি করে বাড়িতে নাকি কাঁচের বোতলে বোতলে জিন পুষে রাখে। এটা ওদের একটা কিছু কনসেপ্ট রয়েছে এবং এই তাবিজ করা, জিন পুষে জিন পাঠানো, কোনো একটা কাজ হাসিল করা, এগুলো ওদের ওখানে খুব হয়, মানে ওদের গ্রামের দিকে বাংলাদেশে এটা খুব কমন। এবং এই জিন পুষে রাখা বিষয়টা নাকি বংশানুক্রমে, এরকম প্রচুর বাড়ি আছে, বলছে ওদের গ্রামেও এরকম বাড়ি আছে যেটা বংশানুক্রমে করে, মানে তার বাবা করতো, তার বাবার কিছু জিন ছিল, পোষা জিন ছিল, তার পরবর্তী জেনারেশনকে দিয়ে গেছে এবং তারাও নাকি সেই পরবর্তী জেনারেশনের যে আর কি হেড তার কথা শোনে, এরকমভাবে বিষয়টা নাকি হয়। দেখুন সত্যি মিথ্যা আমি জানি না, উনি যেটা লিখেছেন আমি শুধু সেটাই আপনাদেরকে বলছি।
এবং এই তাবিজ করা, পেরেক পুঁতে দেওয়া, এগুলো ওদের ওখানে কিন্তু খুব হয়। তো ওরা তখন ভাবলো যে ঠিক আছে, এইভাবে যখন ওদেরকে যখন মুখে বলে আলাদা করা যাচ্ছে না, মারধর করেও যখন বিষয়টাকে মিটমাট করা গেল না, ওরা তখন ভাবলো যে ঠিক আছে, আমরা এমন কিছু করব যাতে ছেলেটা ভয় পায় এবং বাধ্য হয় তনির জীবন থেকে চলে যেতে। আচ্ছা, এইটা যখন ওরা ভাবছে, সেই সময় ওরা যে ওই আমেরিকাতে, মানে আমেরিকার যে আত্মীয়কে বলে রেখেছিল, সেখান থেকে ওদের কাছে একটা খবর আসে। খবরটা কি? খবরটা হচ্ছে ওরা জানতে পারে, মানে ওদেরকে আর কি সে আত্মীয় বলে যে ওদের দেখা একজন খুব ভালো ছেলে আছে আমেরিকায়, তো সেই ছেলেটার আর কি বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। ওরা একটা অল্প বয়সী সুন্দর দেখতে মেয়ে চাইছে, খুব বেশি পড়াশুনো জানা হলে মানে দরকার নেই, মানে দেখতে সুন্দর হতে হবে, একটু বয়সটা কম হতে হবে, এরকম একটা মেয়ে নাকি ওরা খুঁজছে। তো এরা ভাবলো যে মেয়ে যদি আমেরিকায় বিয়ে হয়ে যায় তাহলে ওরাও সেখানে যাতায়াত করতে পারবে, ওর দাদাদের ছেলে মেয়ে হলে তারা সেখানে গিয়ে মানে তাদের আর কি ভিসা ঠিদার ক্ষেত্রেও কিছু সুবিধা হবে। এই সমস্ত চিন্তাভাবনা নানান করে ঠোরে ওরা ভাবলো যে ঠিক আছে, তাহলে মেয়েকে আমেরিকায় বিয়ে দিলে তো খুব ভালো হবে, একটা নাম হবে গ্রামে যে আমাদের বাড়ির মেয়ে আমেরিকায় গেছে, এটা সব থেকে বড় জিনিস। তো ওরা ভাবলো যে ঠিক আছে, একেই আমরা মেয়েকে বাড়িতে রাখতে চাইছি না, এর মধ্যে আমরা একটা ভালো বিয়ের সম্বন্ধ পেয়েছি, এ তো কোনোভাবেই হাতছাড়া করা যায় না, মেয়েকে আমেরিকা পাঠানো যাবে, এটা তো খুব ভালো সুযোগ। ওরা তখন বলে যে ঠিক আছে, আমরা আমাদের বাড়ির মেয়ে বিয়ে দিয়ে দেবো। এবং ওরা কিন্তু মানে এইবারে ওরা ভাবতে থাকলো যে কিভাবে তনিকে এই বিষয়টা থেকে পুরোপুরি সরিয়ে নিয়ে বিয়ের জন্য রাজি করা যায়। তো ওরা কী করলো, ওরা প্রথমে তনিকে সরাসরি জানালো যে আমরা তোমার জন্য একটা ছেলে দেখেছি, তোমাকে সেখানে বিয়ে দিয়ে দেবো। তো তনি তো পরিষ্কার জানিয়ে দিল যে ওর পক্ষে বিয়ে করা সম্ভব না, ও যদি বিয়ে করে ওই ছেলেটিকেই বিয়ে করবে, আদারওয়াইজও বিয়ে করবে না। এবার এই কথাটা যখন তনি ওর বাড়িতে জানায়, তাদের তো একবারে মাথা খারাপ হয়ে যায়। তারা ভাবছে যে কি করবে এবার, মেয়ে বলছে বিয়ে করবে না, কিন্তু বিয়ে তো দিতেই হবে, কি করা যায়। তখন ওরা ভাবলো যে ঠিক আছে, এইভাবে যখন সোজা পথে যখন কাজ হলো না, ওরা তাহলে এবার বাঁকা পথ ধরবে। এবার এই বাঁকা পথ ধরা বলতে ওদের কাছে একটাই রাস্তা খোলা ছিল, সেটা হচ্ছে কোনো রকমে তনিকে বশীকরণ করে অথবা ওই ছেলেটির কোনো ক্ষতি করে, যাতে যাতে স্বাভাবিকভাবেই ছেলেটা কোনো ক্ষতি করা যায় এবং ওর জীবন থেকে, তনির জীবন থেকে ছেলেটা তাহলে চলে যাবে। তো এই চিন্তাভাবনা করে ওরা একটা হুজুরের কাছে যায় প্রথমে। এবার প্রথমে এই যে হুজুরের কাছে যাওয়া বা এই যে চিন্তাভাবনাগুলো ওর বাড়ির থেকে করছে, সেটা কিন্তু তনি গুড়াক্ষরেও টের পায়নি, ঠিক আছে। ওর বাড়ির লোক একটা হুজুরের কাছে যায় এবং গিয়ে পুরো বিষয়টা বলে যে তনি একটা পাশের গ্রামে ছেলেটিকে ভালোবাসে এবং ছেলেটি ওকে খুব ভালোবাসে, কিন্তু ওদের পক্ষে ছেলেটির সাথে বিয়ে দেওয়া তনির সাথে সম্ভব নয়। তো ওরা চাইছে কোনোভাবে ছেলেটার সাথে যেন সম্পর্ক কাট আপ হয়ে যায়। এরকম চিন্তাভাবনা থেকেই তখনই হুজুর বলে যে ঠিক আছে, তোমরা 2-3 দিন পরে আসো, আমি দেখছি কি করা যায়। তো তখন তনির বাড়ি থেকেই নাকি ওই হুজুরকে বলে যে আপনি এমন কিছু করুন যাতে করে ওই ছেলেটা একদম মরে না গেলেও ওর এমন অবস্থা হয় যে ও আর কি বিয়ে করবে বা আমাদের বাড়ির মেয়ের সাথে যোগাযোগ রাখবে, সেই ইচ্ছেটুকুও যেন ওর মন থেকে চলে যায়। এবং তার সাথে সাথে তনিকেও ওরা বশীকরণ করার চেষ্টা বলে যে আমার মেয়েকে আমরা বশীকরণ করতে, যাতে আমাদের কথা মতো ও সমস্তটা করে এবং বিয়ের ক্ষেত্রে যেন কোনো বাধা সৃষ্টিও নিজেরা করতে পারে। তো সেই জন্য তনিকে বশীকরণ করা এবং ওই ছেলেটির ক্ষতি করা, এই দুটোই ছিল ওর পরিবারের মূল উদ্দেশ্য। এবার গেছে ওই হুজুরের কাছে। তো হুজুর 2-3 দিন পরে তখন বলে যে তোমরা যেটা চেয়েছো সেটাই হয়ে যাবে। তো ওরা বলে যে তোমাদেরকে একটা কাজ করতে হবে, কোনোভাবে ওই ছেলেটার বাড়ি থেকে ছেলেটার আর কি গায়ের কোনো জামা হোক বা যাই হোক, ওর পরিধেয় কোনো বস্ত্র সেটা নিয়ে আসতে হবে এবং তার সাথে সাথে তনিরও এরকম ব্যবহার করা কোনো জামা কাপড় আনতে হবে। তো তনিরটা তো বাড়িতেই আছে, কোনো অসুবিধে নেই। তো বলে যে যেভাবেই হোক, যদি তোমরা ওর বাড়ির কিছু আনতে পারো তাহলে সব থেকে ভালো কাজটা করা যাবে। তো ওরা বললো যে ঠিক আছে, এটা আর এমন কী কাজ। এবার ওদের গ্রামেই একটা মহিলা ছিল, যেহেতু ওরা একটু পয়সাওয়ালা, তো ওদের গ্রামের একটা গরিব মহিলাকে ওরা ডেকে বলেছে যে তাকে কিছু টাকা পয়সা দিয়েছে, দিয়ে বলেছে যে ওই ছেলেটার বাড়িতে যাবে এবং কোনোভাবে ওদের গল্প করতে করতে হোক, যেভাবেই হোক, কোনো ছুতো নাতে ওদের ঘরে ঢুকে ছেলেটার কোনো জামা নিয়ে আসো।
কারণ মানে এদের বাড়ির লোক গিয়ে তার ওখান থেকে ওইভাবে জামা কাপড় আনতে পারবে না। তো তখন ওই মহিলা বললো ঠিক আছে, আর এমন কি কাজ, আমি করে ফেলবো। তো মহিলাটা গেছে এবং গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে গেছে, আর কি একটা ছুতো নাতাতে তো যেতে হবে। তো গিয়ে ওদের ঘরে ঢোকে, গিয়ে একটা জামা নিয়ে চলে আসে। এবারে টনি তো বাড়িতেই থাকে, তো ওর একটা এরকম জামা, আর ওই গ্রামের যে মহিলাকে কাজটা দেওয়া হয়েছিল তো সে একটা জামা এনে দিয়েছে। তো এই দুটো জামা নিয়ে টনির বাড়ির লোকেরা ওই হুজুরের কাছে যায়। তো হুজুর তখন সেটা নিয়ে বলে যে তোমরা রাতের বেলা এসো, রাতের বেলা একদম মানে 3টের পর, ভোর রাতের দিকে আর কি আসতে বলেন। এইবারে ওরা গেছে তারপরে ভোর রাতের দিকে। তো তখন ওদের আর কি হুজুর বলে যে একটা কালো তাবিজ দিয়েছে, একটা কালো কারে একটা ছোট্ট তাবিজ, বলে যে ছোট্ট তাবিজ দিয়েছে, বলছে এটা তোমার মেয়ের গলায় পরিয়ে রাখবে, আর একটা জল পড়া দেয়, বলে যে এটা মেয়েকে বেশি না 5 দিন খাওয়াতে হবে, সকালের দিকে খাওয়ালেই ভালো হয়, বা দিনে যে কোনো সময় খাওয়ানো যায়, বাট সকালে খাওয়ালে সব থেকে ভালো। এবং বলে যে এতে তোমার মেয়ে যেটা তোমরা চাইছো বশীকরণ, সেটা খুব মানে একদম স্ট্রং বশীকরণ হয়ে যাবে। আর ছেলেটাকে পথের কাটা আর কি ওকে সরানোর জন্য, বা ওকে আর কি ওর যাতে এমন অবস্থা হয়, ওর ক্ষতি করে ওকে এমন মানে মৃতপ্রায় করে দেওয়া হবে যে ওর মানে ও যে উঠে দাঁড়াবে সেই ক্ষমতাটাই ওর থাকবে না। তো তার জন্য একটা তাবিজ দেয়, বলে যে এই তাবিজটা ওদের বাড়িতে কোথাও পুঁতে দিতে হবে, এবং ওই যে জামাটা দিয়েছিল সেই জামাটা মানে ওদের মানে গ্রামে একটা শেষ প্রান্তে একটা বিশাল বড় আর কি সমাধিস্থল ছিল, যেখানে আর কি মৃতদেহ রাখা হতো। তো বলছে সেখানের মাটি দিয়ে ওর জামাটা দিয়ে, এটা যেটা রাদিয়া লিখেছে ইমেল, আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। তো শ্মশানের ওই কবরের আর কি, ওরা তো শ্মশান মানে ওরা কবর বলে, ওখানে যেহেতু কবর দেওয়া হয়, তো সেই কবরের মাটিতে একটা কবর খুঁড়ে রাখি, সেই মাটির ভিতরে ওই জামাটা দিয়ে ওরা একটা এমন কাজ করে এসছে হুজুর, যেটার ফলে ও 1 মাসের মধ্যে একেবারে শয্যাশায়ী হয়ে যাবে, এবং তারপরে ওর যা খুশি হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে ওর যথেষ্ট ক্ষতি হবে। বলে যে আপনি চিন্তা করবেন না, এই ছেলে ঘর থেকে বেরোতে পারবে না, আপনার মেয়ের সাথে যোগাযোগ করা তো অনেক দূরের কথা, বিয়ে থা ওসব কিছুই হবে না। তো ওরা একদম নিশ্চিন্তে যায়, এবং হুজুরকে একদম মানে খুশি হয়ে হুজুরকে বেশ ভালো রকমের টাকা পয়সা দিয়ে ওরা চলে আসে। আসার পরে মানে প্রথম দিন টনির সাথে মানে টনি কিন্তু কিছুই জানে না তখন অবধি। তো হঠাৎ দেখছে যে যেখানে বাড়িতে সবাই ওর সাথে ভালোভাবে কথা বলতো না, ওকে এড়িয়ে চলতো, সবার মুখটা গোমড়া হয়ে থাকতো, সবাই যে ওর উপরে খুব রেগে আছে, অসন্তুষ্ট, তো দেখছে সেই বিষয়টা বাড়িতে পুরো ঠিক হয়ে গেছে। বাড়িতে সবাই বেশ হাসি খুশি, ওর সাথেও খুব স্বাভাবিকভাবেই কথা বলছে। তো 2 দিন এই পরিবেশটা বাড়িতে চললো, এবং টনির বেশ ভালো লাগে যে আস্তে আস্তে বাড়িতে সবাই ওর সাথে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছে। এবং রাদিয়াকেও বলে যে দেখ আমার মনটা খুব খারাপ ছিল, একে তো ছেলেটার সাথে আর কেউ যোগাযোগ হচ্ছে না, সেটা একটা মন খারাপ, তারপরে বাড়িতেও সবাই ওকে কীরকম যেন এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। তো ওর বিষয়টা বেশ ভালো লাগে। তো রাজিয়াও বলেছে যে হ্যাঁ দেখ হয়তো বাড়ি থেকে মেনেও যেতে পারে তোর এই বিষয়টা। তো ঠিক 2 দিন পরে টনির বাড়ি থেকে ওকে ওই কালো কারের সাথে যে ছোট্ট তাবিজটা দিয়েছিল সেইটা ওকে দেয়। ওকে বলেছে যে তুই এটা গলায় পরে নে। তো টনি বলছে এটা কি? বলছে একটা ছোট তাবিজ, তোর ভালোর জন্য, যাতে হাওয়া বাতাস না লাগে, এই বয়সী মেয়েদের একটু মানে দেখে শুনে রাখতে হয়, তো সেই জন্য আমরা তোকে এটা দিচ্ছি। এবার টনিকে এত ভালো করে ওর মা বাবা ব্যাপারটা বুঝিয়েছে, ও ভেবেছে যে হ্যাঁ আমার ভালোর জন্যই হয়তো বলেছে। তো টনি তখন ওর মাকে বলছে যে মানে ওর মাকে জিজ্ঞেসও করে যে তোমরা কি করছো গো, আমাকে হঠাৎ করে তাবিজ পড়াচ্ছ, তোমরা কি করছো বলো তো, কোনো কিছু এমন করছো না তো যেটা আমি চাই না, যেটা শুনে হয়তো আমার খুব খারাপ লাগবে? তখন বলছে না না, কেন করবো, তোর ভালোর জন্যই তো যা করার করছি, তুই এটা নিয়ে ভাবছিস কেন? তো ও ভালো মনে পড়ে নিয়েছে তাবিজটা। যাই হোক, তাবিজ পড়েছে। এবার তাবিজ যখন থেকে ও পড়ে, ওর না মানে হঠাৎ করেই ভীষণ রকমভাবে জ্বর আসে। যেদিন ও তাবিজটা পড়ে ঠিক তার পরের দিনই জ্বর আসে। তো তখন ও বলে যে মা দেখো আমি তাবিজটা পড়লাম আর আমার এরকমভাবে জ্বর এলো। তো তখন ওরাও হুজুরকে জানিয়েছে বিষয়টা। তো হুজুর বলল যে তাবিজ যখন কাজ করে তখন নাকি শরীরে একটা প্রভাব পড়ে, সেটা জ্বর হতে পারে বা হাত পা ব্যথা হতে পারে, এটা নাকি হয়, এটা নাকি খুব মানে স্বাভাবিক বিষয়। তাবিজ যদি শরীরে কাজ করে তার একটা ক্রিয়া তৈরি হয়। তো
তো ওর মা বলে যে আসলে মা তোর উপরে তো মানে তুই দেখতে শুনতে ভালো, সব কিছু ঠিকঠাক, গ্রামে অনেকের তো অনেক রকমের নজর থাকে, তো সেই জন্য তাবিজটা পড়েছিস বলে এটা হয়েছে, দেখবি দুদিনে কমে যাবে। আর সত্যি সত্যিই কিন্তু একদিন পরে জ্বরটা কমেও যায়। এবার ওই তাবিজটা পড়ার পর থেকে তনির না সারাটা দিন কীরকম একটা যেন ভার ভার লাগতো, মানে কেমন যেন কোনো কিছু করতে ইচ্ছে করতো না, কারোর সাথে বিশেষ একটা কথা বলতে ইচ্ছে করতো না। আর তখন ওর কলেজের আর কি ফাইনাল পরীক্ষা, তো সেটাও দেওয়ার খুব একটা ইচ্ছে নেই, মানে একদম গা ছাড়া ভাব একটা ওর মধ্যে চলে এসেছে। এবার রাজিয়া যে ছোটোবেলার বন্ধুর সাথে এত গল্প করতো প্রত্যেক দিন বিকেলবেলা সন্ধ্যেবেলা, তো রাজিয়া ওর বাড়ি গেছে, তো গিয়ে দেখছে যে তনি ভর সন্ধ্যেবেলা শুয়ে আছে, যেটাও কোনো দিনই করতো না। তোকে রাজিয়া বলছে, কিরে তনি তোর কি শরীর টরীর খারাপ, মন টন খারাপ, তুই এইভাবে এই সময় শুয়ে আছিস কেন? ও বলছে এমনি শুয়ে আছি রে, ভাল লাগছে রাজগার, আমরা গল্প করবো না, তুই বাড়ি চলে যা। এবার ওকে যখন বাড়ি চলে যেতে বলেছে তখন না রাজিয়ার খুব অবাক লাগে, যেখানে তনি ওকে মানে ও যদি ওদের বাড়িতে না আসতো, এই ওদের বাড়ি চলে যেত, খুব গল্প করতে ভালোবাসতো তনি, সে ওরকমভাবে ভর সন্ধ্যেবেলা শরীর খারাপ না কিছু না ওভাবে শুয়ে আছে। এবার রাজিয়া যখন আর কি ওদের বাড়িতে যায় তখন রাজিয়ার চোখে পড়ে কিন্তু ওর ওই মানে কালো কারের মধ্যে একটা ছোট্ট তাবিজ ওটা পড়েছে, ওর চোখে পড়ে। এবার তখন ও মনে মনে রাজিয়া ভেবেছিল যে হয়তো তনির শরীর টরীর কিছু খারাপ হয়েছে, সবসময় তো আর গ্রামের দিকে কী হয় সবাই সব কিছু সবাইকে তোভাবে বলে না, আর গ্রামের দিকের মানুষেরা অনেকে অনেক কিছু মানে, অনেকে এক একটা মানে ওদের ধর্ম অনুযায়ী ওরা মানে যে এই সময় বছরের একটা সময় থাকে যে সময়টা আর কি ওরা মানে যে খুব খারাপ শক্তি জেগে ওঠে, শয়তানি শক্তি জেগে ওঠে, এরকম বিভিন্ন মান্যতা ওদের আছে। আবার ওরা এটাও মানে যে ঈদের সময়টা, যে সময় রমজান চলে, সেই সময়টা খুব পবিত্র মাস, সেই সময় নাকি কোনো খারাপ শক্তিও কোনো খারাপ কাজ করে না, এরকম ওদের বিভিন্ন রকমের ওদের ধর্মে মান্যতা নাকি আছে, যেটা রাজিয়া নিজে ইমেলে লিখেছে। তো ভেবেতে সেরকম কিছু একটা হয়তো সেরকম কিছুই জন্যই হয়তো ওকে পড়ানো হয়েছে। এবার সেদিন যেহেতু কথা হয়নি তাই রাজিয়া কিন্তু ওকে আর কিছু জিজ্ঞেস করেনি, যেটা কেন পড়েছিস, বেটা কেন পড়েছিস, কিসের জন্য, কিছুই জিজ্ঞেস করেনি, ও চলে এসেছে। কিন্তু চলে আসার পরেও ওর মনে মনে একটা করে খটকা লাগছিল যে না, তনিকে আমি এতদিন ধরে চিনি, মানে দুদিন ধরে দেখছি ওরকমভাবে সন্ধ্যেবেলাটা শুয়ে থাকে, কলেজ যাওয়ার কোনো নামগন্ধ নেই, পড়াশুনোর দিকেও সেরকম একটা ওর মানে আগে ও কিন্তু পড়াশুনোয় খুব ভালো না হলেও কিন্তু পড়াশোনার প্রতি ও সিরিয়াস ছিল, মানে পড়তে হবে, কলেজে পরীক্ষা হবে, পড়াশুনো করতে হবে, এইগুলো কিন্তু ও মানে মোটামুটি চেষ্টা করতো ঠিকঠাক মতো করার। কিন্তু এখন দেখছে যে ওর মধ্যে না সেই চেষ্টা ব্যাপারটা আর নেই, কীরকম একটা গা ছাড়া ভাব ওর মধ্যে চলে এসেছে। এবার তনির এই বিষয়টা দেখে না রাজিয়া একদিন ভাবছে যে ওকে কি একদিন আমি জিজ্ঞেস করবো যে ওর কী হয়েছে, তোকে দেখে কীরকম একটা লাগছে আমার। এবার সেই সময় একদিন কি হয়েছে, ওরা আর কি ওদের কলেজ থেকে কিছুটা দূরে একটা জায়গায় গিয়ে তনি কিন্তু ওই ছেলেটার সাথে দেখা করতো, ঠিক আছে। এবার একদিন কি হয়েছে, ছেলেটারও শরীর টরীর খারাপ হয়েছে, অল্প আধটু শরীর খারাপ হয়েছে, তো ছেলেটা ওখানে আসছে। এবার যেহেতু তনি আর কি কলেজেও আসছে না, তো এবার স্বাভাবিকভাবে রাজিয়াকে জিজ্ঞেস করেছে যে ও কেন আসছে না, ওর সাথে কথা আছে, কথাও বলছে না ও। তো একটা চিঠি লিখে রাজিয়ার হাত দিয়ে পাঠিয়েছে। এবার রাজিয়া কী করেছে, তনির বাড়িতে গেছে, গিয়ে ওকে বলছে যে কি তুই কলেজে আসছিস না, ওর সাথে দেখা করছিস না, ও তো তোর জন্য ওয়েট করছে, তো বলে চিঠিটা দিয়েছে। এবার রাজিয়া একটা বিষয় খেয়াল করে, সেটা হচ্ছে যে তনিকেও এখন যেরকম দেখছে সেটা কোনো আগে কখনোই দেখেনি, মানে ওর মধ্যে যেন সেই জীবনী শক্তি, ওর মধ্যে সেই প্রাণশক্তি যেটা মানুষের থাকে না, প্রাণোচ্ছল ভাব, সেটা যেন কোথাও মিসিং, ভীষণ রকমভাবে মিসিং। ওকে কিছু বললে ও হা করে তাকিয়ে থাকছে, মনে হচ্ছে যেন কিছুই বুঝছে না, কিছু বলছে না, কীরকম একটা ভাব ওর মধ্যে। তার মধ্যে যখনই আর কি রাজিয়া তনিকে ওই ছেলেটার বিষয়ে কিছু বলতো, যে ছেলেটা এটা বলে পাঠিয়েছে বা চিঠি পাঠিয়েছে, ওর মধ্যে একটা অন্য রকমের এক্সাইটমেন্ট কাজ করতো স্বাভাবিকভাবেই, যে কই দেখি কী লিখেছে, মানে ও ভীষণ রকমভাবে খুশি হতো, খুব এক্সাইটেড থাকতো। কিন্তু রাজিয়া খেয়াল করলো যে তনির ভিতরে এখন আর সেগুলো কিচ্ছু নেই, মানে ওর যেন কীরকম আর ভালোই লাগছে না, ও চিঠি দিয়ে যাচ্ছে দেখি, এরকম টাইপের একটা ব্যাপার। এবং যাকে বলে যে তনিরই কিছুটা অসাবধানতার জন্য ওই দিন একটা মানে বাজে ব্যাপার ঘটলো, সেটা হচ্ছে রাদিয়া যে ওকে ওই ছেলেটা চিঠিপত্র দেয় সেটা কিন্তু ওর বাড়ি থেকে জানতো না,
মানে তনির বাড়ির লোক জানতো না। কিন্তু সেদিন কারণ তনি সবসময় এই বিষয়ে কথা বলে খুব আস্তে আস্তে কথা বলতো, খুব বিষয়টাকে মানে হিডেন করে রেখেছিল বাড়িতে, কেউই জানতো না। কিন্তু সেই দিন হাতে নাতে ওর মা ধরে ফেলে, মানে তনির মা ধরে ফেলে যে রাজিয়া ওই ছেলেটার লেখা চিঠি তনিকে দিয়েছে। এইবার তো সেটা নিয়ে একটা বিশাল অশান্তি। ওকে তো কিছু কথা বললো, তারপরে রাজিয়ার মাকে ডেকে কিছু কথা বলা হলো। তো সব কিছু দেখে মানে সেটা হলো, সেটা স্বাভাবিক, সেটা হবে, ও বুঝেই গেছিলো যে জেনে গেছে যখন, তাহলে তো দুটো কথা শুনতেই হবে। কিন্তু সব থেকে বেশি রাজিয়া যেটা দেখে সারপ্রাইজড হয় যে তনির মানে কোনো ভ্রুক্ষেপ হচ্ছে না, মানে এত কথা হচ্ছে, এত কিছু হচ্ছে, তনি অন্যান্য সময় চিৎকার চেঁচামেচি করে, ঝগড়া করে, কান্নাকাটি করে, ছেলেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। কিন্তু এখন দেখছি ছেলেটার নামে কত কথা বলা হচ্ছে, বাজে বাজে কথা বলা হচ্ছে, কিন্তু তনি যেন সেভাবে কিছুই মানে হয় না, হৃদয় ছুঁয়ে যায়, বা মানুষ যখন চায় না যে কোনোভাবেই একটা মানুষ আমার কোনো খারাপ কথা কেউ বলুক, তখন যদি তার সামনে কেউ সেই কথাগুলোই বলে, তখন তার একটা অন্য রকমের কিন্তু রিয়াকশান থাকে। বাট এক্ষেত্রে যেটা দেখা গেল যে তনি কীরকমভাবে যেন একটা নিরুত্তাপ হয়ে গেছে, ওর ভিতরে সেই বিষয়টা আর নেই। এটা দেখে কিন্তু রাজিয়ার খুব অবাক লাগে। যাই হোক, তো রাজিয়াও কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে আসে। তো এই আসার পরে ও না মানে ও তো দুদিন খুব মন খারাপ ছিল, কিন্তু তারপরেও ভাবছে যে কী হলো তনির, এত এটা নিয়ে এত অশান্তি হলো, এত কিছু, এত ঘটনা ঘটলো, মানে তনিকেও বাড়িতে মারধর করা হয়েছে, অনেক রকমভাবে ওকে ভয় দেখানো হয়েছে। ও ভাবছে তাহলে কি ও বিষয়টায় মাথা নত করলো, কারণ যেহেতু দুজনই ছোটোবেলা থেকে বন্ধু, তো সবসময় তনি বলতো যে আর যাই হোক আমাকে মানে আমি অন্য কাউকে বিয়ে করব না, বা আমাকে দিয়ে মানে ওকে খারাপ কথা বলানো বা মানে ওকে কিছু করা, সেটা আমি বেঁচে থাকতে আমি কোনোদিনও হতে দেবো না, এগুলো কিন্তু তনি বলতো। কিন্তু যখন রাজিয়া দেখছে যে তনি মানুষটাই কীরকম যেন আস্তে আস্তে বদলে যাচ্ছে, সেটা না ওকে খুব ভাবায়। ও ভাবে যে কেন এটা হচ্ছে, এটা তো হওয়ার কথা নয়। আর এখন ওদের বাড়ির পরিবেশ এমন হয়ে গেছে, মানে রাজিয়ার আর যাওয়ার মতো জায়গাটা নেই। ফলে ও কিছুদিন খুব কনফিউজ থাকে, ও নিজেও বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি তনির সাথে কী ঘটছে। এদিকে ছেলেটার সাথে তো ওর দেখা সাক্ষাৎ হয় মাঝে মধ্যেই আর কি রাজিয়ার। তো যেটা শোনে যে ওদের বাড়িতেও আর কি বেশ কিছু খারাপ সময় চলছে, ছেলেটারা এমনি প্রচণ্ড গরিব, আরও ওদের কিছু পারিবারিক সমস্যা চলছে। তো ছেলেটা খুবই আর কি ডিপ্রেস থাকতো, খুব মন খারাপ হয়ে ঘুরে বেড়াতো, কারণ ওর সাথে মানে তনি কোনোভাবে ওর সাথে কোনো যোগাযোগ করছে না, ওকে চিঠি লিখছে না, বা ওর সাথে একবারও কলেজ যায়, সেখানে দেখা হয় কিন্তু সেভাবে কথাবার্তাও হয় না, ওকে এড়িয়ে চলে, যেটা একেবারেই তনির স্বভাবের সাথে যায় না। তো ছেলেটা তখন ভাবতে থাকে যে তাহলে কি তনি ওর বাড়ির লোকের চাপে পড়ে এই কাজটা করছে, যেটা মানে একেবারেই ওর স্বভাবের সাথে বা ও যেভাবে কথাবার্তা বলতো সেটার সাথে একেবারেই কোনো মিল নেই যাকে বলে। এই সময় কী করবে কিছু বুঝতে পারছে না। তো এবারে যেটা হলো, আস্তে আস্তে হঠাৎ করেই তনি বাড়িতে জানিয়ে দেয় যে ও কলেজের আর পরীক্ষাটা দেবে না। এবার এই কলেজে পড়া, পরীক্ষা দেওয়া, এই বিষয়টায় কিন্তু তনি ভীষণ সিরিয়াস ছিল। হয়তো খুব ভালো স্টুডেন্ট ছিল, খুব যে ভালো রেজাল্ট করতো সেটা নয়, ফার্স্ট সেকেন্ড হতো সেরকম নয়, কিন্তু ও পড়াশোনায় ভালোই ছিল, খারাপ ছিল না, মোটামুটি ঠিকঠাকই ছিল, এবং ও খুব সিরিয়াস ছিল পড়াশুনো নিয়ে। এবার সেই মেয়েটা যখন বলল যে সে পড়াশুনো করবে না, এবার ওর বাড়ির থেকে না এই বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি, কারণ যে আত্মীয় মারফত আমেরিকায় সম্বন্ধ দেখেছিল, ওরা বিয়ের জন্য কথাবার্তা বলছে, তারা বলে দিয়েছিল যে তাদের এই কলেজে পড়াশুনো হতে হবে, এরকম কোনো তাদের ক্রাইটেরিয়া ছিলই না। তো ওর বাবা মা ভাবলো যে ভালোই তো, তাহলে আরোই ভালো, সেটার সাথে দেখা সাক্ষাৎ যেটুকু বা হতো সেটাও হবে না। তো ওরা বলে ঠিক আছে। কিন্তু রাজিয়া ওর খুব ভালো বান্ধবী ছিল, ও যখন জানতে পারলো যে তনি একটা এরকম সিদ্ধান্ত নিয়েছে, রাজিয়া কিন্তু ওর বাড়িতে ছুটে যায়। ও জানতো যে যদি ওদের বাড়িতে যায় হয়তো দু চারটে কথা ওকেও শুনতে হতে পারে, কিন্তু সেইটা মাথায় নিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করেই ও কিন্তু রাজিয়া কিন্তু তনির বাড়ি গেছিল এবং ওকে বোঝানোর চেষ্টা করে যে তুই এই কাজটা করিস না, তুই পড়াশুনোটাকে ছাড়িস না, তোর পড়াশুনো ছাড়ার তো কোনো দরকার নেই। কিন্তু মানে তনিকে দেখে বোঝা যায় যে ও যেন কীরকম একটা মানে ও নিজের মধ্যে যেন নেই, চোখগুলো ভাসা ভাসা থাকে সবসময়, কখনো ফ্যাল করে তাকিয়ে থাকে সবসময়। ওর মা বাবা যেটা বলছে মানে একদম মানে বশীকরণের একদম আক্ষরিকভাবে ওকে বশীকরণ করা হয়েছিল বা ও বশীকৃত হয়ে গেছিল। কিন্তু সেটা রাজিয়া কিন্তু তখনও বুঝতে পারেনি, ভেবেছে যে হয়তো ও খুব দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, হয়তো বাড়িতে থেকে ওকে এমন চাপ দিয়েছে যে ও ছেলেটার সাথে সম্পর্ক মানে ভাঙতে বাধ্য হচ্ছে। কিন্তু তারপরেও ভাবে
যে ও এতদিন অবধি ওর জীবনে যা যা ঘটেছে বা যা যা ও চিন্তা করতো সেটা আমাকে বলতো, কিন্তু এমন কি ঘটলো যে আমাকেও কিছু শেয়ার করছে না? এটা তো খুবই অস্বাভাবিক ব্যাপার না? তো যাই হোক, লুকিয়ে চুরিয়ে রাজিয়া একদিন ওদের বাড়িতে যায়। সেদিনকে ওদের বাড়িতে বাড়ির সবাই আর কি ঈদের বাজার করতে গেছিলো। তো তনি ছিল এবং তনির মনে হয় দাদু ঠাকুমা এরকম কেউ একজন গুরুজন ছিল, তো তিনি তার কাজ করছিল। এবার রাজিয়া যখন তনির সাথে এই বিষয় নিয়ে ভাবে যে আজকে একটু কথা বলা যেতে পারে, তো কথা বলে। তো তখন মানে প্রথমে তো তনি এই বিষয় নিয়ে কিছুই বলতে চাইছিল না। তো অনেক পরে অনেকবার অনেক রকমভাবে জিজ্ঞেস করার পরে তনি বলে যে রাজি, আমি তোকে কি বলবো, মানে আমার না রাতের বেলা জানিস তো ঘুম পর্যন্ত হয় না। তুই দেখিস না আমি সারাদিন কীরকমভাবে থাকি, তুই আমাকে বলিস যে কেন তুই বিকেলবেলা শুয়ে আছিস, আমি কলেজ যাই না, কারণ আমার সারাত ঘুম হয় না। বলছে কেন? তখন বলছে যে আমি জানি না আমার কি হয়েছে, আমি যখন ঘুমোই মানে ওরা তো মাকে আম্মু বলে, বলছে যে আমার খালি মনে হয় আমি বারবার আম্মুকে ডেকে নিই, রাতের বেলা আমি 3 বার ভয়ে আম্মুকে ডেকে নিই আমার ঘরে। তখন বলছে কেন, তুই কিসের ভয় পাস? ছেলেটাকে তুই মানে তোর সাথে ছেলেটার কোনো দেখা সাক্ষাৎ হয় না, তোকে ওর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দিতে হয়েছে তাই জন্য? ও বলছে আমি জানি না কেন, আমার আজকাল কিছুই ভালো লাগে না, আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না, আমার মানে খাটে বসে থাকলে আমার বসে থাকতে শুয়ে থাকতে ইচ্ছে করে, উঠে যে আমি খাবো, বলছে যে আমি বাথরুমও আমার যেতে ইচ্ছে করে না, কখনো কখনো আমার মনে হয় যে আমি বসে বসেই বাথরুমের কাজটা করে ফেলি। মানে ভাবুন, এই বয়সে একটা মেয়ের এরকম অদ্ভুত রকমের মন মানসিকতা, এটা কিন্তু একদম স্বাভাবিক নয়। তো এইগুলো শুনে তো রাতিয়া বলছে কি বলছিস তো নিয়ে এসব, এগুলো আবার কি? তখন বলছে না সত্যি বিশ্বাস করবো, বলছে তোর রাতে ঘুম কেন হয় না? বলছে তুই বিশ্বাস করবি না, আমি রাতে যখনই শুতে যাই, আমি যত ক্লান্তই থাকি না কেন, আমার হয়তো প্রচণ্ড ঘুম পেয়েছে, মানে আমি মনে হচ্ছে যেন বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাব, কিন্তু আমি যে মুহূর্তে 2 চোখের পাতা এক করি, আমার মনে হয় যেন আমার মুখের সামনে কেউ একটা বীভৎস মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং এই বীভৎস মুখটা আমি চোখ বন্ধ করলেও দেখতে পাই এবং কখনো কখনো আমি চোখ খোলা অবস্থাতেও দেখতে পাই। বলতে যে এই মুখটা যখন আমি দেখি না, বলছে আমার মানে গা পাক দিয়ে ওঠে, আমি বমি করে ফেলি, বীভৎস লাগে আমার, এবং সে সময় চিৎকার করে আম্মুকে ডেকে নিই আমার ঘরে। তখন বলছে এটা আবার কি, এরকম আবার হয় নাকি? বলছে হ্যাঁ আমার সাথে এটাই হচ্ছে। তো তখন ও বলছে যে আচ্ছা তনি, তুই এই যে তাবিজটা পরে রয়েছিস, তাবিজটা কেন পরে থাকিস? বলছে জানি না রে, আমার হাওয়া বাতাস লাগতে পারে, তো সেই জন্য বললো, মা বাড়ি থেকে বললো যে এই বয়সী মেয়ের একটা পরে থাকতে হয়, তো সেই জন্য আমাকে পরিয়েছে। তো তখন না মানে রাজিয়া বিষয়টা না কিছুটা আন্দাজ করে, মানে ওর কাছে তখন বিষয়টা ক্লিয়ার নয়, বাট ও কিছুটা আন্দাজ করে, বলে যে আচ্ছা তুই যেগুলো বলছিস সেগুলো কি তোর এই তাবিজটা পড়ার পর থেকেই হচ্ছে? বলছে হ্যাঁ সেটা তো অবশ্যই তাবিজটা পড়ার পর থেকেই হচ্ছে, তার আগে তো আমার এরকম কোনো সমস্যা ছিল না। তো তখন মানে ওইগুলো শুনে না ও নিজেরই খুব অবাক লাগে। তো বলে ওকে যে তনিকে আর কি রাজিয়া বলে যে আচ্ছা তোর কখনো ইচ্ছে করে না ওর সাথে দেখা করি? ও মাঝে মধ্যে আসে, ওর পরিবারে খুবই আর কি কষ্ট চলছে, ও মানে আর কি তখন ওরা তো মানে রাজশাহী একটা গ্রামে থাকতো, তো এবারে ওই ছেলেটা চেষ্টা করছিল যাতে ও ভারতে বা দুবাইতে অথবা সিঙ্গাপুরে কোনো একটা ভালো কাজে যোগ দেওয়া যায়, তো এই চেষ্টা করছে। তো এদিকে ওর পরিবারেও একটা খুব নাকি একটা ক্রাইসিস চলছে, যদিও সেই বিষয়টা নিয়ে সেটা খুব খুলে কিছু বলেনি। তো রাজিয়া যেটা লক্ষ্য করে যে তনি যেন সেটা সম্পর্কে কোনো কথাই শুনতে চাইছে না, মানে ওর যেন বিরক্ত লাগছে শুনতে। ও বলছে ছাড় ওসব কথা ছাড়, ওর কথা বাদ দে, ওর কথা আর আমি শুনে কী করবো বল। তো রাজিয়া ওইখানে না ভীষণ রকমভাবে অবাক হয়ে যায় যে ছেলেটার জন্য বাড়িতে মার খেয়েছে, বাড়িতে সবার হাতে পায়ে ধরেছে, সেই মেয়েটা আজকে আমার কাছে, মানে আমি ছাড়া বাড়িতে ও আর আমি ছাড়া ঘরে কেউ নেই, এমনিতেও বাড়িতে সেরকম কেউ নেই, সবাই ঈদের বাজারের জন্য গেছে, ও ভাবছে যে ও ছেলেটার কথা শুনতে চাইছেন, এটা কী করে হয়? তো তখন না মানে রাজিয়ার খুব রাগ হয়। ও বলছে তোর কী হয়েছে বলতো, তুই কি সত্যি সত্যি তোর বাড়ির লোকের কথা শুনে নিয়েছিস? তখন ও বলছে না রে, আমার বাড়ির লোক আমাকে আর কিছু বলেনি, আমার বাড়ির লোক আমাকে মোটেও এটা বলেনি যে তুই ওর সাথে আর কথা বলবি না বা কিছু, কিন্তু আমার না আর ইচ্ছে করে না ওর সাথে কথা বলতে, আমার ওর কথা না শুনতেই আর ইচ্ছে করে না, আমার ইচ্ছে করে চুপচাপ আমি সারাদিন শুয়ে বসে থাকি, আর রাত হলেই আমার ওই বীভৎস মুখটার কথা মানে মানে আমি হয়তো দেখি সারা রাতে হয়তো 1 থেকে 2 বার, কিন্তু ওই ভয়ঙ্কর মুখটা দেখার পর না আমি ঠক ঠক করে কাঁপতে থাকি, আম্মুকে ঘরে ডেকে নিই, আম্মু আবার কিছুক্ষণ পরে অন্য ঘরে চলে যায়, আমি আবার ছটফট করতে থাকি। বলছে আমার এই করে না রাতে ঘুম হয় না,
আমি অনেকবার বাড়িতে বলেছি, মানে ও বলে যে আমি বাড়িতেও বলেছি কিন্তু বাড়িতে কেউ আমার কথা বিশ্বাস করছে না। তো তখন রাজিয়া বলছে যে দেখ এরকম তো হয় না, তুই এরকম শুধু শুধু ভাবছিস। তখন ও বলছে যে আমি জানতাম তুইও বিশ্বাস করবি না, কিন্তু সত্যি বলছে আমার কিছু ভালো লাগে না এখন আর। তো তখন ওকে বলছে যে তুই তাহলে একটু মনটা শান্ত করে একটুখানি নামাজ পড়ে নিবি। ও বলছে আমার সেটা করতেও ইচ্ছে করে না, আমার কিছুই ইচ্ছে করে না। এবার এই দেখুন, যে একটা সিচুয়েশানের মধ্যে থাকে সেই কিন্তু বুঝতে পারে যে সে কোন সিচুয়েশানের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু রাজিয়া ওকে দেখে একটা জিনিস বুঝতে পারে যে তনি ভালো নেই, আর যাই হোক ও ভালো নেই, কোনোভাবেই ও ভালো নেই। এবার ওকে আর কি বলবে? ও বললো যে ঠিক আছে তুই যেটা ভালো বুঝিস কর, কিন্তু তুই কলেজে পরীক্ষাটা না দিয়ে এটা তো কিন্তু তুই খুব ভুল করলি। ও বলছে না আমার আর ইচ্ছে করে না, পরীক্ষা দিতে আমার কিছু ইচ্ছে করে না। এবার এর কিছুদিন পরে ওর মানে তনির বাড়ি থেকে আর কি বলে যে ছেলেটার আর কি আমেরিকায় এখানে থাকে, বলছে যে তারা বাংলাদেশ আসছে, তারা তোকে দেখবে, তুই কিন্তু সুন্দর করে সেজে গুজে ভালো করে আর কি নিজেকে প্রেজেন্টেবল করে আর কি রাখবি। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে এই কথাটা তনি কিন্তু রাজিয়াকে বলে, এবং রাজিয়া যেটা দেখে সব থেকে বেশি অবাক হয়েছিল যে তনি এই বিষয়টা ওকে যে মানে একটা সম্বন্ধ দেখতে আসবে, ও যে সেখানে সেজেগুজে বসবে, এটা নিয়ে ওর সেরকম মানে যেরকম আর কি হওয়া উচিত ওর রিয়াকশান, যে না ও বসবে না বা ওকে খুব বাধ্য করা হচ্ছে বসতে, ওর যেন ওর বাবা মায়ের কথা ফেলতেই পারবে না, একটা এরকম ভাব নিয়েই ও বলে। এবং তখন রাজিয়া না খুব রাগ হয়, এবং রাজিয়া তনিকে বলে যে তনি আমি তোকে চিনতে ভুল করেছি, আমি ভাবতাম যে তুই সত্যিই ছেলেটাকে ভালোবাসিস, আজকে ও কত কষ্ট পাচ্ছে, ও নিজে চেষ্টা করছে জীবনে দাঁড়ানোর, অনেক কিছু করার। আমরা শুনছি ও কলকাতায় যাবে, ভারতবর্ষে কলকাতায় যাবে, গিয়ে সেখানেও একটা ভালো কাজে যোগ দেবে, তার সাথে সাথে পড়াশুনোর দিকেও কিছু চেষ্টা করছে। আর তুই এখানে একটা ছেলে যে আমেরিকায় থাকে, বাড়ির লোক বলছে তুই বিয়ে করে নিবি, এটা যদি ও শোনে ও কতটা কষ্ট পাবে বলতো। তো এই কথাগুলো না মানে রাজিয়া যেটা লিখেছে যে ও খুব রাগ করে বলে, নিজের প্রিয় বান্ধবীর উপরে এত রাগ হয়ে যায় ও বলে দেয়। কিন্তু ও দেখে যে এই কথাগুলো শোনার পরেও তনির ভিতরে কিন্তু সেরকম কোনো রিয়াকশানও দেখতে পেল না, যেটা ও এক্সপেক্ট করেছিল দেখবে। যাই হোক, তো এর মধ্যেই একটা খবর পাওয়া গেল, সেটা হচ্ছে যে ওই যে ছেলেটারা ছিল সেই ছেলেটারা দুই ভাই, ঠিক আছে। ওর একটা বড় দাদা ছিল, এবং সেই বড় দাদা কিছুদিন ধরেই অসুস্থ ছিল, এবং হঠাৎ করেই সে দুর্ঘটনায় খুব মারাত্মক রকমভাবে জখম হয়, এবং জখম হয়ে বাড়িতে পড়ে যায়। এবং যেহেতু ওরা খুব গরিব মানুষ, ওদের পক্ষে তো আর খুব মানে শহরে নিয়ে মানে ওদের ওখানে আর কি ঢাকায় নিয়ে গিয়ে বড় জায়গায় চিকিৎসা করানো সেটা ওদের পক্ষে সম্ভব নয়। তো সেই খবরটা কিন্তু রাজিয়ার কাছে আসে, এবং রাজিয়া এটাও জানতে পারে যে ছেলেটা খুব তাড়াতাড়ি কলকাতায় আসে, কারণ ওর বাড়ির অবস্থা আরও খারাপ হয়ে গেছে, ওর দাদার চিকিৎসা করানোর জন্য যেটুকু যা জমানো ছিল পুঁজি সেটুকুও বেরিয়ে গেছে। তো এটা শুনে ওরও খুব খারাপ লাগে। তো সেটা আর কি তনিকে ও লুকিয়ে খবরটা দেয়, এবং অদ্ভুতভাবে তনি নাকি এই খবরটা শুনে হেসেছিল, মানে যেটা ও একেবারেই এক্সপেক্টই করতে পারেনি। মানে তনি কিন্তু এমনিতে খুব ভালো মেয়ে ছিল আর কি, সে একটা মানুষের বিপদ শুনে হাসবে এরকম মেয়ে একেবারেই তনি নয়। ও হেসে নাকি বলেছিল দেখ ও আর কী বা করতে পারবে, ও কি আদৌ কিছু জীবনে করতে পারবে, ও কি বাঁচাতে পারবে, ও কি খরচাপাতি চালাতে পারবে, তা তো মনে হয় না পারবে। তো তখন রাজিয়া নাকি ও রেগে গিয়ে ওর বাড়ি থেকে আসার সময় ওকে বলেছিল যে আমি আর তোর সাথে কোনো দিন কথা বলবো না, তুই এরকম করলি, তুই একটা মানুষের এরকম দুর্ঘটনা ঘটেছে তুই সেটা নিয়ে হাসলি। এবং তারপরে এটা শোনার পরে নাকি তনি মানে মুখে কিছু বলেনি, কিন্তু চোখ দিয়ে নাকি দুফোঁটা জল পড়েছিল। তো পুরো বিষয়টা দেখে রাজিয়া একদম কনফিউজড হয়ে যায় যে আদতে ওর মনে যে কী চলছে সেটাও বুঝতে পারে না। আর তনি মাঝে মধ্যে এত অসংলগ্ন কথাবার্তা বলতো, মানে একদিন নাকি রাজিয়া ওর বাড়িতে গেছে, রাজিয়াকে বলছে তুই একটু সরে বল, তোর পিছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে। তো এটা শুনে স্বাভাবিকভাবেই ওরা কলেজে পড়াশুনো করে, সেরকম একদিন হঠাৎ করে দিনে দুপুরে ওর বাড়ি গেছে, বলছে যে তোর পিছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে, এটা খুবই অস্বাভাবিক লাগে শুনতে। তো আর কি ও কী করেছে, মানে ও বলছে তুই সব কী উল্টো পাল্টা বলছিস, মানে এরকম কথাবার্তা বহুবার বলতো যে তোর পিছনে একটা ছায়া দাঁড়িয়ে রয়েছে, বলছে এই দেখ আমার পিছনে একটা কেউ এসে দাঁড়ালো, এই দেখো এখন ডান দিকে যাচ্ছে, ডান দিক থেকে বাদিকে সরছে, এরকম করে নাকি বলতো। আর যেগুলো বলতো সেগুলো অবভিয়াসলি মানে তনি ছাড়া আর কেউ দেখতে পেত না,
এবং একদিন রাজিয়া ওকে নাকি বলেও ছিল যে তুই তাবিজটা পড়িস না, তাবিজটা খুলে ফেল। তো তখন ও বলেছে না না না, তাবিজ খোলা যাবে, তাবিজ যদি আমি খুলি, আমার মা বলেছে যদি আমি তাবিজ খুলি তাহলে আমার মা নিজের ক্ষতি করে দেবে, তো তাবিজ আমি কোনোভাবেই খুলতে পারবো না রে। এবং এটা শুনেও কিন্তু রাজিয়ার একটু অবাক লাগে যে একটা তাবিজ পড়ে রয়েছে, সেটাও কেন পড়ে রয়েছে সেটাও ও জানে না ঠিক মতো, এবং সেটা নাকি যদি ও খুলে ফেলে তাহলে নাকি ওর মা নিজের ক্ষতি করে দেবে, এটাই বা কেন হবে, মানে এরকম বিষয়টা খুবই অস্বাভাবিক। যাই হোক, সেটাও গেল। ইন দ্য মিন টাইম যেটা হলো সেটা হচ্ছে যে হঠাৎ করেই ওর বাড়ি থেকে, ওই ছেলেটার বাড়ি থেকে দেখতে আসে তনিকে, এবং দেখে পছন্দ হয়ে যায়, ওদের বিয়ের ডেটও ফাইনাল হয়ে যায়। এবং অদ্ভুতভাবে রাজিয়ার সাথে যখন লাস্ট দিন ওর এরকম ও হাসলো, এরকম ও বললো যে তোর সাথে আর কোনোদিন কথা বলবো না, তো পাড়ার বিষয় শুনতে পেলো, তখন কিন্তু রাজিয়া সত্যি তনির বাড়ি যেত না। শুনতে পেলো যে এরকম তনির বিয়ে ঠিক হচ্ছে, তো ও না খুব অবাক হয়ে যায়। এবং এর মধ্যে একটা বিষয় হয় যেটা রাজিয়া ঘুরপথে জানতে পারে। ঘুরপথে জানতে পারে এই ব্যাপারটা আমি এবার আপনাদেরকে একটুখানি বলি। সেটা হচ্ছে যে তনি কিছুটা আন্দাজ করেছিল যে ওদের বাড়ি থেকে হয়তো কিছু একটা হচ্ছে, কিন্তু সেই সময় তনির না শারীরিক মানসিক অবস্থা এরকম ছিল না যে ও এই বিষয়টা নিয়ে ওর বাড়িতে আর কি জানাবে বা বাড়িতে কাউকে কিছু বলবে। এবার রাজিয়া কিছু একটা শুনতে পায়। সেটা কি শুনতে পায়? রাজিয়া শুনতে পেল যে ওদের ওখানের যে হুজুর ছিল, যে হুজুর আর কি কাজগুলো করতো, সেই হুজুরের বাড়িতে রাজিয়ার এক আর কি খুব কাছের আর কি ও পিসি আর কি, ওরা তো যে পিসিকে একটা অন্য কিছু বলে, তো ওর পিসি যে ছিল সে ওই হুজুরের ওখানে যায় এবং সেখানে গিয়ে দেখে যে তনির বাবা দাদা এরা গেছে এবং এরা কিছু একটা নিয়ে আলোচনা করছে। তো সেইখানে আর কি ওর পিসি যে ছিলেন উনি যেটুকু শুনতে পায় যে তনিকে বশীকরণ করা হয়েছে এবং সেটার জন্য কিছু একটা জিনিসপত্র নিতে এসেছে। আর যেটা জানতে পারে যে ওই যে ছেলেটার সাথে তনির একটা ভালোবাসার সম্পর্ক ছিল, তার কিছু একটা ক্ষতি করা হয়েছে, কিন্তু সেটা কিছু একটা ভুলভাল হয়েছে, সেটা যেটা করতে চেয়েছিল সেটা সেভাবে হয়নি। তো বিষয়টা তখন ওনার কানে যখন গেছে, উনি ভালো ব্যাপারটা কি একটু ভালো করে জানতে হবে, তো উনি একটু আড়াল থেকে কথাগুলো শোনে। তো শুনে ওর পিসি যেটা জানতে পারে যে ওরা ক্ষতি করার চেষ্টা করছিল ওই ছেলেটার, তনিকে তো বশীকরণ করেছে, সেটা করতে ওরা সমর্থ হয়েছে। এবার এটার ফলে তনিকে যে কী কী জিনিসপত্র ফেস করতে হয়েছে সেটা নিয়ে কিন্তু ওর বাড়ির লোকের কোনো মাথা ব্যথা নেই, কারণ ওর বাড়ির লোককে যখনই তনি বলতো যে আমার এই অসুবিধে হয়েছে, আমার এই হচ্ছে, আমি এরকম চোখে দেখছি, ওর বাড়িতে কিন্তু কেউ পাত্তা দিত না, ইভেন ওর মাও এই বিষয়টা খুব একটা কেয়ার করেনি। কিন্তু যেটা ভুল হয়ে যায় সেটা হচ্ছে, আমি যখন আপনাদের ঘটনাটা বলছিলাম যে ওই হুজুর বলেছে যে ক্ষতি করার জন্য একটা পরিধেয় বস্ত্র লাগবে, তো ওরা তো গ্রামের একটা মহিলাকে দিয়ে একটা জামা আনিয়েছিল। এবার ওই ছেলেটারা ছিল দুই ভাই। যে মহিলাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি একটা জামা এনে দিয়েছিলেন ঠিকই, কিন্তু উনি একটা ভুল করে বসেন। উনি যেহেতু ওরা দুই ভাই ছিল, ওই ছেলেটির জামার বদলে ভুল করে ছেলেটির দাদার জামা নিয়ে এসে দিয়েছিল। এবং খেয়াল করে দেখুন, ওর দাদারই কিন্তু একটা জায়গায় গিয়ে সে কিন্তু দুর্ঘটনার আর কি শিকার হয় এবং তার কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়, এমনভাবেই সে আর কি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সেই খবরটা এদের কানে গিয়েও পৌঁছয় এবং এই জিনিসটা করার পরে তনির বাড়ির লোকেরা কিন্তু ওই ছেলেটার উপরে বেশ নজরদারি চালাচ্ছিল এবং তারা দেখে যে ছেলেটা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো অসুবিধে হয়নি। এবং ওরা বুঝতে পারে তখন, যখন ওরা খবর পায় যে তনি যে ছেলেটিকে ভালোবাসতো সেই ছেলেটির ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে ওর দাদার, তখন ওদের একটা সন্দেহ হয়। তো তারপরে তারা হুজুরের কাছে আসে এবং হুজুর তখন বিষয়টাকে ভালো করে খতিয়ে দেখে বুঝতে পারে যে ভদ্রমহিলাকে ওই জামা আনার দায়িত্ব দিয়েছিল সে ভুল করে তার দাদার জামাটায় নিয়ে এসেছিল এবং সেই জন্যই অসুবিধাটা হয়েছে ওর দাদার, ওর কিছু হয়নি। তো তখন সেই জন্য ওরা কারো খেপে গেছে যে ছেলেটার কেন কিছু হয়নি, এবার তাহলে ছেলেটার ক্ষতি করতে হবে। তো তখন বলে যে ঠিক আছে, আমি ছেলেটার ক্ষতি, হুজুর বলে যে আমি একটা ক্ষতি করব, ওকে আমি জিন পাঠিয়ে আমি ওর ক্ষতি করব। তো এইগুলো ওর পিসি শুনে নিয়েছে। এবার ওই যে হুজুর ছিল ওদের গ্রামের, সেই হুজুরটা খুব তার আর কি অনেক ক্ষমতা, তাকে অনেকে খুব মান্যগণ্য করে। এবার যার বাড়ির লোক এসেছে সামনে, এবার সে যদি সামনে থেকে এসে বলে যে তুমি অমুকের ক্ষতি করো,
সে আর কি বা করবে। এবারে ওর পিসি এই কথাগুলো হুজুরের বাড়ি থেকে শোনেন এবং শুনে এসে রাজিয়ার বাড়িতে এসে সব বলে দেয়। এবং তখন রাজিয়ার কাছে পুরো বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায় যে কেন তনির ব্যবহারে এতটা পরিবর্তন এসেছে এবং কেনই বা তনি সেদিন এই কথাটা শুনে হেসেছিল। কারণ তনি নিজের মধ্যে নেই, এবং সেদিন যখন তনি ওই যে ওরকম ছায়া দেখে ও কালো রাতের বেলা ওর ঘুম হয়নি, যে কথাগুলো বলেছিল ওগুলো কিন্তু সেদিন রাজিয়া নিজে বিশ্বাস করেনি, কিন্তু ও সেদিন বিশ্বাস হলো এই কথাগুলো শোনার পরে যে তাহলে হয়তো সত্যি ও খুব কষ্টে আছে। তো তখনও ভাবলো যে যেভাবেই হোক তনিকে এই বিষয়টা থেকে উদ্ধার করতে হবে, কিন্তু কি করে করবে? মানে ওরা মানে রাজিয়াদের থেকেও তনিরা যথেষ্ট অভিজাত একটা বাড়ি, আর এমনিতেই রাজিয়াকে তনির বাড়ির লোক আর পছন্দ করতো না। ফলে এমতাবস্থায় রাজিয়ার পক্ষে তনির বাড়ি গিয়ে ওকে বোঝানো বা অ্যাকচুয়াল যে কথাগুলো শুনেছে সেই কথাগুলো ওকে বলে দেওয়া এটা একেবারেই সম্ভবপর বিষয় ছিল না। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে ইন দ্য মিন টাইম তনি যে ছেলেটিকে ভালোবাসতো সেই ছেলেটি কলকাতা চলে আসে। সেখানে এসেও একটা কাজে যোগ দেয়, আর সেখান থেকে একটা কোর্সও করে, কলকাতা একটা কোনো কোর্সে ভর্তি হয় এবং ও একটা মেস বাড়িতে থাকা শুরু করে। এই খবরটা কিন্তু রাজিয়ার কাছে ছিল যে ও কলকাতা চলে গেছে। এবার এদিকে তো তনির বিয়ের তোড়জোড় বাড়িতে শুরু হয়ে গেছে, 1 মাস পর বিয়ে, খুব জোরদার আর কি প্রস্তুতি চলছে। আর তনি কিন্তু একদম মানে অন্যরকম হয়ে গেছে, ওর চোখ মুখ বসে গেছে, ওর মুখটাও আস্তে আস্তে কীরকম যেন হয়ে গেছে, খুব শুকিয়ে গেছে, সারাদিনও মনে মনে উদাস মনে থাকে। আবার ওকে যদি কেউ জিজ্ঞেস করে ও কেমন আছে, ও কিন্তু বলতো আমি খুব ভালো আছি। মানে ওকে দেখে বোঝা যেত যে ও ভালো নেই, কিন্তু মুখে বলতো ভালো আছে। রাজিয়া তখন মরিয়া হয়ে ওঠে তনিকে কি করে বিষয়টা বলবে এটা চিন্তা করে। তো এর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে এবার আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু সেই মুহূর্তে রাজিয়া যে জানতে পেরেছিল তার এটাও পরে জানতে পারে। তো এদিকে তো ওর বিয়ের প্রস্তুতি চলছে, আর এদিকে রাজিয়া মনে মনে ভাবছে যে কোনোভাবে তনিকে বলবে যাতে করে ওই মানে তাবিজটা খুলে ফেলে। এবার রাজিয়া যখন তনির বাড়িতে গেছে তো দেখছে তনির বাড়িতে না মানে সব লোকজন আসা শুরু হয়ে গেছে, এবং রাজিয়াকে খুব কায়দা করে মানে মুখের উপর সরাসরি বলছে না, কিন্তু খুব কায়দা করে রাজিয়াকে তনির সাথে না মানে একা আর কি কিছুটা হলেও সময় কাটাতে দিচ্ছে না। মানে এমন করে ওর বাড়ির কেউ না কেউ আর কি দাঁড়িয়েই রয়েছে, এরকম আর কি ব্যাপার। তো তখন তো ভাবছে যে ব্যাপারটা কি হলো, আমি ওকে কী করে বলবো। তো অনেকভাবে ওকে আকার ইঙ্গিতে মানে সরাসরি তো বলতে পারছে না, কারণ পাশে কেউ না কেউ অলওয়েজ রয়েছে, বলার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। এদিকে কি হয়েছে, এদিকে ওই ছেলেটা সে তো কলকাতায় এসেছে, একটা মেসে থাকছে, ও খুব ভালো মানে একটা জায়গায় কাজ করছে, কাজের সাথে সাথে ও পড়াশুনো করছে। এবার ওর মধ্যে না মানে ও মেসে যাদের সাথে থাকতো তাদের সাথে ও ছেলেটা যেহেতু ব্যবহার খুব ভালো ছিল, তো কিছুদিনের মধ্যেই ওর সাথে মানে মেসের সবারই বেশ ভালো একটা বন্ধুত্ব হয়েছে। এবার ওকে একটা সবাই দেখেছে যে স্বাভাবিক ছেলে, সুস্থ স্বাভাবিক ছেলে, খুব ভালো ছেলে, প্রাণবন্ত ছেলে। তো ওর ভিতরে না আস্তে আস্তে দেখা যায় যে একটা অদ্ভুত ব্যাপার আসা শুরু হয়। মানে ছেলেটা না রাতের বেলা কীরকম যেন হাত পা কাঁপতো, ও কীরকম মাথা নাড়াতো, মানে ওকে দেখে মনে হবে যে ওর ভিতরে একটা অস্বস্তি হচ্ছে। এটা ওর মেসে যাদের সাথে থাকতো তারা ব্যাপারটা লক্ষ্য করে। এবার ওকে সকালবেলা উঠে বলতো যে তোমার কি রাতের বেলা শরীর খারাপ লাগে নাকি, তুমি এরকম করছিলে? তখন বলছে না না আমি তো কিছু জানি না, আমার তো এরকম কিছু হয়নি, কিন্তু বলতো না আমরা দেখেছি তুমি এরকম হাত পা তোমার কাঁপছে, তুমি কীরকম একটা করছো। তো ও না মানে বিশ্বাস করতো না ছেলেটা, কারণ ওর কিছু মনে নেই, সকালবেলা ওর জাস্ট ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে গেছে। তো এবার ও যাদের সাথে থাকতো তো তাদের মধ্যে একটা ছেলে কী করেছে, ভিডিও করেছে, পুরো বিষয়টা ভিডিও করেছে যে ও রাতের বেলা কীরকম কী করতো সেটার একটা ভিডিও করে ওকে দেখিয়েছে। তখন ছেলেটা বলছে যে আমি এটা করেছি। বলছে হ্যাঁ এটা তো ভিডিওতে তুমি দেখতে পাচ্ছ না, তুমি নিজেকে চিনতে পারছো না ভিডিওতে? বলছে হ্যাঁ আমি সেটা দেখছি, এটা আমি, কিন্তু বিশ্বাস করো আমার না কিছু মনে নেই যে আমি এরকম করতাম, সকালে উঠেও আমার কিছু মনে হয় না, মাঝে মধ্যে একটু গা হাত পা ভারী লাগে, কিন্তু আমার কিছু মনে হয় না। তো একদিন কি হয়েছে, ছেলেটা মানে রাতের বেলা ওরকম মানে আগে যেটা হতো যে ও 5-7 মিনিট এরকম হাত পা ওর কাঁপতো, একটুখানি কীরকম করতো, মুখ দিয়ে একটা কীরকম আওয়াজ বের করতো, এগুলো করতো এবং কিছুক্ষণ পরে ঠিক হয়ে যেত। এবার সেদিন যেটা হয়েছে ও এরকম করছে আর দেয়ালের দিকে মাথা ঠুকতে যাচ্ছে, একটা মানে অদ্ভুত টাইপের আচরণ করছে, চোখগুলো লাল হয়ে গেছে, তো এরকম করছে, কিছুতেই ঠিক হচ্ছে না। এবারে ওখানকার যে যারা ছিল তারা ওকে সঙ্গে সঙ্গে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারবাবু
দেখে ঠেকে সেরকম কিছুই বলতে পারে না, কারণ ওর সব কিছুই নর্মালি ছিল। তো তারপরে ওরা ওকে একটা তান্ত্রিকের কাছে নিয়ে যায় কলকাতাতে। তো সেই তান্ত্রিক নাকি দেখে বলেছিল যে তোমার উপর তো জিন চালান করেছে। তখন উনি বলেন যে খুব দেরি হয়ে গেছে, আমি চেষ্টা করছি তোমাকে বাঁচানোর, কিন্তু আমি যা বুঝতে পারছি যে একটা না একটা অঘটন ঘটবে, সেটা তোমারও ঘটতে পারে বা কারোর একটা ঘটবে। এই ঘটনা সম্পর্কে মানে এই ঘটনাতে যারা যারা যুক্ত রয়েছে তাদের মধ্যে কারোর একজনের প্রাণ যাবে, সেটা নাকি ওই তান্ত্রিক তখনই বলে দিয়েছিল। এবার ও তো সেটা শুনে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে, খুব ভয়ও লেগে গেছে ওর, কারণ ও বুঝতে পেরেছে যে এই কাজটা তনির বাড়ির লোক করেছে, কারণ ও সেটা বুঝেছে যে এই ব্যাপারটা হয়েছে। আর এদিকে কিন্তু আস্তে আস্তে ওই ছেলেটার যে দাদা, যে খুব দুর্ঘটনায় অসুস্থ হয়েছিল, সে কিন্তু আস্তে আস্তে আবার সুস্থ হয়ে যাচ্ছে। এবার এদিকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে রাজিয়া প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে তনি শেষ হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছে যে তনি ভালো নেই। ও সবাইকে বলছে ভালো আছি, আত্মীয় স্বজন এসছে, কিন্তু ও বুঝতে পারছে ও ভালো নেই, কারণ ছোটোবেলার বন্ধু তো, আর সব কিছু ওর সাথে শেয়ার করতো। এবারে যেটা হলো, ওর বিয়ের দুদিন আগেকার কথা। এবার বিয়ে বাড়ির জন্য লোকজন এসছে, খুব বড় করে ওদের বিয়ে দেওয়া হবে। হঠাৎ করেই ভর দুপুরবেলা তনির ভীষণ ধুম জ্বর আসে, মানে একবারে, মানে মানুষের কী হয়, জ্বর আসে আস্তে আস্তে সেটা বাড়ে, তো ওর একবারে 103 জ্বর উঠে যায় একবারে। ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ওষুধ দেয়, ওষুধে কোনো কাজ হয় না। এবং এরপরে ও না সম্পূর্ণ ভুল বকতে থাকে তনি, এবং প্রচণ্ড রকমভাবে না ও মানে পাগলের মতো আচরণ করে, দেয়ালে মাথা ঠুকতে যাচ্ছে, মানে একটা সম্পূর্ণ অন্য ভয়েসে কথা বলছে, যে ভয়েসটা একেবারেই ওর ভয়েস নয়, আরবি ভাষায় আর কি কথা বলছে। এবং সবাই বুঝতে পারছে না কী হয়েছে। এবার ওর বাবা মা, তনির বাবা মা, দাদারা বুঝতে পারে যে কিছু একটা হয়তো গণ্ডগোল হতে পারে, সঙ্গে সঙ্গে ওরা হুজুরকে খবর দিয়েছে। এবার সেই হুজুর সে এসেছে, সে যখন দেখছে তখন সে মানে সেই বিষয়টা তখন ওনারও হাতের বাইরে বেরিয়ে গেছে। উনি বলতে আমি বুঝতে পারছি না কী হচ্ছে। উনি ওনার মতো করে রিচুয়ালস কিছু পারফর্ম করেন, কিন্তু যেটা সবথেকে দুঃখের বিষয় হলো যে মেয়েটাকে কেন্দ্র করে এত কিছু, যে মেয়েটা একটা ছেলেকে ভালোবাসতো, সেই ভালোবাসা থেকে মেয়েটাকে সরিয়ে আনার জন্য এত কিছু বাবা মা করলো, সে তার কি পরিণতি হলো জানেন? রাজিয়া যেটা লিখেছে যে ও সেই দিনই, মানে দুদিন আগে যেদিন দুপুর থেকে ওর ঘটনাগুলো শুরু হলো, সেই দিন মানে তার পরের দিন আর কি ভোররাত হয়ে গেছে, পরের দিন আর কি ভোর রাতেবেলা 4টের সময় ও সারা শরীরে একটা ব্লেড জোগাড় করে, ব্লেড দিয়ে সারা শরীর চিরতে থাকে নিজে থেকেই, এবং সবাই যখন ওকে চেপে ধরে ওকে আটকানোর চেষ্টা করে, ওর গায়ের জোর এমন হয়ে গেছে, ও সবাইকে ছিটকে ও দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। এবং ওদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূর গিয়েই একটা বড় পুকুর ছিল, পুরো মানে দিক বিদিক জ্ঞান শূন্যের মতো ও দৌড়তে থাকে ওরকম সারা শরীর চিরে, এবং পুকুরে গিয়েও ঝাঁপ দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে দাদারাও পুকুরে ঝাঁপ দেয়, ওকে তোলে, কিন্তু ততক্ষণে ওর শেষ হয়ে গেছে। এবং ওর শেষ হওয়ার সাথে সাথে যেন সব কিছু মনে হলো যেন সব কিছু শেষ হয়ে গেল। মানে এই যে এত কিছু এতদিন ধরে চললো, ছেলেটার ক্ষতি করার চেষ্টা করলো, বশীকরণ করলো, সব কিছু যেন একবারে ওকে নিয়ে যেন সব কিছু শেষ হয়ে গেল। এবং কলকাতাতে সেই তান্ত্রিক নাকি তখনই বলে দিয়েছিল, এটা পরে ওরা সব জানতে পারে সেটার কাছ থেকে, তখন বলে দিয়েছিল যে কারোর একজনের ক্ষতি হবেই, মানে যে ভয়ঙ্কর খেলা হয়েছে এর একজনের প্রাণ না নিয়ে খেলা শেষ হবে। সত্যি কিন্তু তাই হলো। যাই হোক, এটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা, অনেক কিছু শিক্ষারও আছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ধরনের ক্রিয়া যদি আপনাদের পরিচিত কেউ যদি করার চেষ্টাও করে, তাকে কিন্তু অবশ্যই বারণ করবেন যাতে তারা এই ধরনের কোনো কিছু না করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। খুব ভালো থাকবে। নমস্কার।
you.